খাটুনি জীবনকে আর বাজিয়ে কোনো তাস, তবু কেন ধরতে বাজিয়ে নিত্য বিলাস। ফসকে গেরো যায় যে খুলে, সম্পর্ক যায় যে ফুলে। ফসকে গেরো যায় যে খুলে, সম্পর্ক যায় যে ফুলে। মন সে তো এক জলে ভাসাহাস, তবু জীবন নয় তো ধরা বাজির কোনো দাস। তোমার আমার মনের মাঝে কত গোপন লুকিয়ে রাখি। তোমার আমার মনের মাঝে কত গোপন লুকিয়ে রাখি। সব কি জানা হয় কোনো দিন, তাই তো জীবন মনের ঘরে গোপন ইতিহাস। তাই তো জীবন মনের ঘরে গোপন ইতিহাস। তাই তো জীবন মনের ঘরে গোপন ইতিহাস। हेलो परम। हाँ सुनो, वो रमन ने ढूंढ लिया उसे, रविपाल को। हाँ पता है, फिर सब लोगों ने मिलके ये डिसाइड किया कि वो लोग मिलके उस सीरियल किलर का सामना करेंगे। यार सो क्यूट, और इतने टेंशन में घूम रहे हैं वो लोग सच में। तुम औरतों को सिर्फ मौका चाहिए ना। রাবণ না, সাবওয়ের কার্ডের কত জোর বেশি। আমি নাই, আমি কুইট। আমিও কুইট। আমিও এত সহজে হার মানছি না। আমিও দিলাম। তুই শুধু দিয়েই যাচ্ছিস। আরে আমার এখন ইমিউনিস্টিক হাত দিল সেটাই। পৃথিবীকে আর পাশা উড়ে মরি করা।
হুম। 100 টাকা দাও তো। কেন? আমার পকেটে তো ফুটা একটা পয়সাও নাই। দেখলো না, সব তো নিয়ে গেল। কেন খেলার সময় খেয়াল থাকে না যে পকেটে কিছু টাকা রাখতে হবে, বাসায় যেতে হবে? আরে ভাই, আমি ফার্স্ট রান নিয়ে মারতেছি। ও যে ট্রয় ফুটিয়ে বসে থাকবে এটা তো আমি বুঝতে পারিনি, জানো? শেখ শুরু দিয়ে থাকবো। 5 রান নিয়ে কত ভাই? 100 টাকা দাও, নাহলে বাড়ি যেতে হবে। থ্যাংক ইউ বললাম না। আসো। বাকি রাতটা তো বাইরে কাটিয়ে নিয়ে পারতে, শুধু শুধু কষ্ট করে আর বাড়িতে ফিরে লাভ। সামিয়া, তুমি কি বলছো এসব? হ্যাঁ হ্যাঁ, বলছো নাকি? আমার এত সুন্দর সাজানো গোছানো সংসার, ঘরে এরকম একটা সুন্দরী বউ, সেসব ছেড়ে আমাকে রাত বাইরে কাটাতে হবে কোন দুঃখে? জানি তো, জিজ্ঞেস করলে এক ঝুড়ি মিথ্যে কথা বলবে। তবু করছি। এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? আর বলো না, অফিসের এই ঝক্কি ঝামেলা আমার আর একদম সহ্য হচ্ছে না। একটার পর একটা ফ্যাকড়া। লন্ডন থেকে বড়বাবু আসবে, রবার্ট স্মিথ, হেড অফিসে চাকরি করেন উনি। এখন ওনাকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছিলাম। তা তোমাদের অফিসে এত বড় বড় মানে সিনিয়র অফিসাররা থাকতে তোমাকেই যেতে হলো কেন? সেটাই তো ব্যাপার। আমাদের এমডি সাহেব বললেন, শোনো সাব্বির, আমাদের এই অফিসে অনেক হাইলি এডুকেটেড এবং ইংরেজিতে অনার্স মাস্টার্স করা অনেক অফিসার আছে, কিন্তু আমার মতো নাকি কেউ ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারে না। আর ব্রিটিশরা তো জানোই, ইংরেজি ওদের মাতৃভাষা, আর সব কিছু সহ্য করতে পারে। কিন্তু এই ব্রিটিশরা নিজেদের মাতৃভাষার অপমান কিছুতেই সহ্য করতে পারে না। আমাকে হাইকোর্ট দেখাচ্ছ? ফ্লুয়েন্ট ইংরেজি, সেটা আবার তোমার মুখ থেকে? তুমি মনে নাও করতে পারো, কিন্তু আমাদের এমডি সাহেব, আমার বস, তাই মনে করেন। উনি তো বলেই ফেললেন যে কি ব্যাপার সাব্বির সাহেব, আপনি কি নিয়মিত বিবিসিতে খবর শোনেন নাকি? এত নির্ভুল এবং পারফেক্ট আপনার অ্যাকসেন্ট এবং উচ্চারণ, বুঝতে পেরেছো? তা তোমার ব্রিটিশ সাহেবদেরকে রিসিভ করতে গেলে কি ফোনটা অফ করে রাখা লাগে? ব্যাটারিটা না একেবারে লো হয়ে গেছে। তুমি চাকরি না করে যদি রাজনীতিতে জয়েন করতে না, তাহলে খুব ভালো করতে। অবলীলাক্রমে মিথ্যে কথা বলার আর অসম্ভব ভালো রপ্ত করে ফেলেছো। মাই ডিয়ার, গালাগালি মারামারি যা কিছু সেটা পরেও করা যাবে। এখন না আমার ভীষণ খিদা পেয়েছে, খিদের জ্বালায় পেট একেবারে জ্বলে পড়ে যাচ্ছে। প্লিজ আমাকে একটু খেতে দাও। এই তো আমার সুইট হার্ট। কাল রাতে তোমাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? কোন কথা? বলেছিলাম না, বাসায় চাল ডাল নুন সবই বাড়ন্ত, অন্ততপক্ষে 1000-3 টাকা জোগাড় করে নিয়ে এসো। নিশ্চয়ই সেটা ভুলে আছো। ভুলিনি সাজিয়া, আই এম নট দ্যাট মাচ ইরেসপন্সিবল। আসলে হয়েছে কি ঘটনা জানো, টাকাটা জোগাড় করছিলাম, কিন্তু এই আসার সময় কর্পূরের মতো টাকাটা উড়ে গেল। মানে? ওই যে সেই ব্রিটিশ ভদ্রলোক লন্ডন থেকে একটা ইলেকট্রনিক্সের গুডস নিয়ে এসছে, সেজন্য কাস্টমসে চার্জ দিতে হবে। সেটা দিতে গিয়েই গন্ডগোলটা বেড়ে গেল। ভদ্রলোকের কাছে কোনো হার্ড ক্যাশ ছিল না, ট্রাভেল চেক, সেটা এয়ারপোর্টে ভাঙানো যাচ্ছে না। শেষে ভদ্রলোক বলল, মিস্টার সাব্বির, ইফ ইউ কাইন্ডলি হেল্প মি। যাক, হয়েছে, বুঝতে পেরেছি আমি। তোমাকে আর ফ্লুয়েন্ট ইংরেজিতে বলতে হবে না। তুমি আমাকে কি বোঝাতে চাইছো সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে আজকে আমাদেরকে না খেয়ে থাকতে হবে, তাই তো? না না, না খেয়ে থাকতে হবে কেন? আচ্ছা সাজিয়া, তুমি একটা কাজ করো না? কি কাজ? এই যে পাশের ফ্ল্যাটে মিসেস আশা আছে না, ওনাকে গিয়ে বলো মাত্র কয়েকটা ঘন্টার জন্য 1000-5 টাকা দিতে। লোন ধার নিবে, আমি অফিস থেকে এসেই দিয়ে দেবো। না 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 না, এটা আমি কিছুতেই পারবো না। কি বলছো তুমি এসব? কেন পারবে না? আশ্চর্য, পাশের ফ্ল্যাটে গিয়ে টাকা ধার চাওয়া।
অসম্ভব, আমাদের মান সম্মানের ব্যাপার, কেন বুঝতে চাইছো না? সো হোয়াট, দেখো মানুষ বিপদে পড়তেই পারে। আর উনি যে ভালো মানুষ, দেখো উনি কখনোই না করবেন না। কি বলছো তুমি? না করার তো প্রশ্নই ওঠে না। মাত্র 5,000 টাকা, এতে তো সংকোচ করার কি আছে? আর টাকাটা যে তোমাকে আজকেই দিতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি তোমার সুযোগ বুঝেই দিও। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ওই দেখো আবার নাটকের সংলাপ শুরু করে দিলে। আরে বাবা, মাত্র তো 5,000 টাকা, 5 লাখ টাকা তো নয়। এতে এত গদগদ হয়ে কৃতজ্ঞতা জানানোর কি আছে? ও কি, তোমার তো চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও জি, চাটা খুব ভালো, খুব ভালো ফ্লেভার। শোনো, তুমি যখনই সময় পাবে আমার এখানে চলে আসবে। দুজনে মিলে চা খাবো আর গল্প করব। আমার স্বামীর তো আবার বাতের ব্যথা, বেশি নড়াচড়া করতে পারে না। ও, উনি কিন্তু তোমাদের সম্পর্কে খুব মজার মজার কথা বলেন। কি বলেছেন? বলেছেন যারা পাশের ফ্ল্যাটে থাকেন মনে হয় তারা একজোড়া কপত কপতি, কোনো ঝগড়া বিবাদ নাই, হট্টগোল নাই, কত শান্তি। আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমাদের খুবই দৈন্যদশা। আসবাব বলতে ওই একটা আধা ভাঙা খাট, একটা স্টিলের আলমারি আর কয়েকটা বেতের চেয়ার ছাড়া আর কিছুই ছিল না। মেহমান আসলে খুবই লজ্জা পেতে হতো। আর তোমাদের দেখো, আমাদের আমাদের কি কি ঝকঝকে সুন্দর ড্রয়িং রুম, কালার টেলিভিশন, রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ। ওগুলো কোনো কিছুই আমাদের ইনকাম থেকে কেনা না, ওগুলো আসলে আমার বাবার বাড়ি থেকে এসছে। তোমাদের না একটা ঘাটতি আছে, বুঝলে? কিসের ঘাটতি? তোমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই। জানো তো, বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে বাড়ির চেহারাই পাল্টে যায়। কিন্তু মুশকিলটা কি জানেন? কি? বাচ্চা তো আর ফ্রিজ টেলিভিশনের মতো না যে বাবার বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে আসবো। হ্যালো, আরে কি ফোন ধরতে এত দেরি করিস কেন? আরে ওয়াশরুমে ছিলাম, ফোনের শব্দ শুনে তাড়াতাড়ি ফিরে এলাম। তা তো সকাল সকাল কি মনে করে? হ্যাঁ, কোনো খবর টবর আছে নাকি? সিরিয়াল দেখেছিস কালকে? কোন সিরিয়ালটা? আগে রিশতা পেয়ার কা, ওই যে মুন টিভিতে যাত্রায় দেখায়। না রে, দেখতে পারিনি, ইলেকট্রিসিটি ছিল না। ইলেকট্রিসিটির আশায় থাকতে অনেক সিরিয়াল মিস করবি। আমি বাবা ওসব ঝামেলার মধ্যে নেই। আইপিএস এর সাথে টেলিভিশনে লাইভ দিয়ে দিয়েছি, এখন আর কোনো সিরিয়াল মিস করি না। তানাজিয়া, সিচুয়েশন এখন কোন দিকে এগোচ্ছে? মনীষা কি জানতে পেরেছে যে রাহুল রাত বিরেতে পার্টিতে যাওয়া শুরু করেছে? না, এখনো বুঝতে পারেনি। আমার মনে হয় নেক্সট এপিসোডে বুঝে যাবে। অন্যায় করে কেউ কখনো পার পেয়ে যায় না। ও আচ্ছা, তুই কি কাল সকালে বাসায় থাকবি? কেন, আসতে চাস? হ্যাঁ, একটু দরকার ছিল, আসবো। কোনো ঝামেলা? সাব্বির ভাই কি নতুন কোনো ঝামেলা পাকিয়েছে? না না না, এসে তারপর বলবো, ঠিক আছে? ওকে, বাই। সাবধান সাজিয়া, খুব সাবধান। দাম্পত্য জীবনের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সন্ধিক্ষণ। এই বয়সে হাজব্যান্ডদের পা পিছলাতে পারে। পা পিছলাতে একদিনও সময় লাগে না। এখনই যদি রশি টেনে না ধরতে পারিস। কি বলিস তুই নাজিয়া? রশি টেনে ধরবো মানে? ও কি আসিয়ান কুকুর নাকি যে আমি রশিটা টেনে ধরে রাখবো? ও একটা সাবালক, চাকরিজীবী, জোয়ান মর্দ মানুষ, সারাদিন থাকে বাইরে বাইরে, কোথায় যায় কি করে তাও তো আমি ঠিক মতো জানি না। শোন, তোকে একটা কথা বলি। বিয়ের প্রথম দিকে জাহেদও এরকম ছিল। উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়া, বাইরে বাইরে ঘোরাফেরা, এসব ছিল তার নিত্যদিনের ঘটনা। আমি তো হুট করে বুঝে গেলাম, এখনই যদি আমি এসব নিয়ন্ত্রণ না করি তাহলে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তা কি করলি তুই? সাফ সাফ জানিয়ে দিলাম, দুই নৌকায় পা দেওয়া যাবে না, হয় আমি না হয় বন্ধু বান্ধব। ওরে বাবা, কি সাংঘাতিক! তারপর কি হলো রে? তারপর আর কি হবে? তুই তো আমাকে খুব ভালো করে চিনিস, আমি নরমের নরম, কিন্তু আমার গরম হতে টাইম লাগে না। ও বেচারাও বুঝে গেল কঠিন পাল্লায় পড়েছে। আর কি, 1 মাসের মধ্যে সোজা হয়ে গেল। এখন বাসায় এসে বাচ্চাদের সাথে খেলাধুলা করে আর রাতে বসে বসে আমার সাথে সিরিয়াল দেখে। বাদ দে, তোর হাজবেন্ডের কথায় আসি।
এই তুই কি সনম বেওয়ফা সিরিয়ালটা দেখছিস? হুম, দেখেছি, কিন্তু সেই সিরিয়ালের সাথে সাব্বিরের দেরি করে বাড়ি ফেরার সাথে সম্পর্ক কি? আছে আছে, সম্পর্ক আছে। ওই সিরিয়ালের নায়ক কি নাম যেন, ওই যে রাকেশ, রাকেশ, হ্যাঁ। রাকেশ মালহোত্রা। রাকেশ মালহোত্রা যেমন বউকে মিথ্যা কথা বলে বলে পার্টিতে যায়, ঠিক তেমনি। এক মিনিট দাঁড়া। হ্যালো, কে? না না না, রং নাম্বার। হুম, দেখেছিস আজকাল মোবাইলেও রং নাম্বার আসা শুরু করেছে। আচ্ছা, ভালো কথা না জিয়া, তোর বাসায় এতক্ষণ ধরে এলাম, এক কাপ চাও তো তুই খাওয়ালি না? কি হলো, তোর বুয়াকে ছুটিতে গেছে নাকি? সকালবেলায় গ্রামে গেছে, ওর বাবার নাকি অসুখ, সেজন্য আজকে সকালে ছুটি নিয়ে বাড়িতে গেল। বুঝেছি, তার মানে আমার আর আজকে তোমার বাসায় চা খাওয়া হচ্ছে না, তাই তো? আরে বুয়া চলে গেছে তো কি হয়েছে, এ বাড়িতে একজন পার্মানেন্ট রয়েছে। নাও, তোর ফেভারিট কেক আর আমার নিজে খেতে পারা হচ্ছে। যদি ভালো লাগে ধন্যবাদ। আপনি নিজে হাতে আমাদের জন্য চা করতে আসতেন, তুলনা হয় না ভাই। নাজিয়া কিন্তু ভাগ্য নিয়ে এসেছিল, তা না হইলে কিন্তু। এই সামনাসামনি প্রশংসা করে মাথাটা নষ্ট করে দিস না। সাজিয়া, আমি কি জানেন? কি? আমি একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। তা অবশ্য ঠিক। আচ্ছা জাহিদ ভাই, আপনি আজ অফিস যাননি? আমি ট্রানজিটে আছি। মানে? আমার আজকে ট্যুরে যাওয়ার কথা চিটাগাং। ট্রেন হচ্ছে 5টায়, তাই সকালে আর অফিসে যেতে পারিনি। আচ্ছা ভাই, আপনি এত ঘন ঘন ট্যুরে যান কেন? পেটের দায়ে সাজিয়া, পেটের দায়ে। অনলি ফর 2 রাইস, যেটা ভাবি। আসলে এই ট্যুরটা হচ্ছে আমার জবের একটা পার্ট। ট্যুর নেই তো জব নেই। তা তো বুঝলাম, কিন্তু দিনের পর দিন বউকে দূরে রেখে এভাবে। আরে ও দূরে থাকে কোথায়? বাড়ি। আপনি ট্যুরে গেলে বউ দূরে থাকে না? এই যে টেকনোলজি এখন আমাদের হাতের মুঠোয়, প্রতি 10 মিনিট পর পর বউয়ের সাথে কথা হয়। দূরে কিভাবে থাকি? ওই যে নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মোবাইলে নিয়েছো যে ঠাই। হ্যালো, শোনো, আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরো, হ্যাঁ? কেন বলো তো? আজ দুপুরে আম্মা আসবেন আমাদের বাসায় বেড়াতে। কি সর্বনাশ! কি বললে তুমি? কি কি বললে তুমি? তুমি এটা বলতে পারলে? না না, আমি বলতে চাচ্ছি তোমার আম্মা, মানে আমার শাশুড়ি আম্মা আমাদের গরিবখানায় পদধূলি দেবেন। সেটা তো আনন্দের সংবাদ, খুবই ফুর্তির সংবাদ। আচ্ছা ডিয়ার, উনি কি বিশেষ কোনো কারণে আসছেন? বিশেষ কারণ মানে? কি বিশেষ কারণ থাকবে? আচ্ছা, মেয়ের বাড়িতে কি মা কোনো বিশেষ কারণ ছাড়া বেড়াতে আসতে পারেন না? ঠিক আছে, তোমার যদি এতই অপছন্দ হয় তাহলে আমি এক্ষুনি আম্মাকে ফোন করে বল। আহা, এই দেখো দেখো কি বললাম আর তুমি কি বুঝলে? আমি ভাবছিলাম তোমার ছোট বোন ওই সামিনার হয়তো সম্বন্ধ এসেছে, সেজন্য হয়তো মতামতের জন্য। সামিয়ার সম্বন্ধ আসলেও তোমার কাছে আলোচনা করার জন্য আম্মাই বাড়িতে আসবেন। শোনো, তাড়াতাড়ি চলে এসো কিন্তু, তা নাহলে আমাকে অপদস্থ হতে হবে। তুমি তো আম্মার রাগটা ভালো করেই জানো, তাই না? হ্যাঁ, জানি জানি, খুব ভালো করে জানি। আমি চলে আসবো, ডোন্ট ওয়ারি মাই ডিয়ার। ঠিক আছে, এখন অফিসে ব্যস্ত আছি, পরে আবার কথা বলছি। হ্যাঁ, রাখলাম, তাড়াতাড়ি চলে এসো। বাই। আয় কেরামত, কি ব্যাপার বন্ধু, মুখ ঘুম না কেন? নিদারুণ দুঃসংবাদ। এরকম? আমার শাশুড়ি আম্মা আজ দুপুরে আমাদের বাড়িতে পদধূলি দেবেন। দুঃসংবাদ বলছো কেন? এটা তো সুসংবাদ। শাশুড়ি জামার বাড়িতে আসছে মানে হচ্ছে কি সঙ্গে মন্ডা মিঠাই, তাই না? তুমি আমার শাশুড়িকে দেখেছো? না, তা দেখিনি, কিন্তু দুঃসংবাদটা কেন বলো তো? কারণ
শি ইজ আ খান্ডার, শি ইজ আ মূর্তিমান বিভীষিকা, শি ইজ বোথ অফ বদমেজাজি অ্যান্ড সব থেকে দুঃখের কথা কি জানো? কি? উনি আমাকে দু চোখে দেখতে পারেন না। কেন কেন তোমাকে দেখতে পারে না কেন? তার চোখে নাকি আমি অকর্মণ্য, অপদার্থ অ্যান্ড গুড ফর নাথিং সান ইন ল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পাল্লাই পড়ে নাকি তার সুন্দরী মেয়েটা ছারখার হয়ে গেল। না না, কিন্তু তুমি তো আসলে সেরকম নও। না না, এটা তোমার ভুল ধারণা। আবার এদিকে আজ বউ তাড়াতাড়ি বাড়িতে ফিরে যেতে বলেছে, শাশুড়ি আম্মা আসবে, এদিকে আবার আরেক ফ্যাকড়া। কি ধরনের ফ্যাকড়া? মৌচাক মার্কেটে আমার ব্রিফকেসটা ঠিক করতে দিয়েছিলাম। হ্যাঁ। দোকানদার আজকে ফোন করে বলছে কালকের মধ্যেই নাকি দোকানটা উঠে যাবে, ও, আজকের মধ্যে আবার ডেলিভারি নিতে হবে। তোরা কি যে একটা বাজে জায়গায় বাসাটা নিয়েছিস না, এদো গলি এবড়ো থেবড়ো রাস্তা, রিক্সাওয়ালা পর্যন্ত আসতে চায় না। আম্মা, তোমাদের তো নিজেদের বাড়ি, সেই জন্য ভাড়াটেদের সমস্যাটা তোমরা বুঝতে পারো না। এই মধ্যবিত্ত পাড়ায় একটা 2 বেডরুমের ফ্ল্যাটের যে কি ভাড়া! শোন, ইচ্ছে থাকতে হয়, বুঝলি? ইচ্ছে থাকলেই উপায় হয়। তুই তো চিনিস, ওই যে আমার বান্ধবী আছে না সুফিয়া, তার মেয়ের জামাই রায়ের বাজার এলাকায় একটা সুন্দর ফ্ল্যাট নিয়েছে। কি খোলা মেলা বাসা আর চওড়া রাস্তা। চওড়া রাস্তা হলে ভাড়াটাও চওড়া হয় আম্মা। তোমার জামাইয়ের যে ইনকাম! অথর অপদার্থ। কার কথা বলছো? কার কথা বলবো? তোমার জামাইয়ের কথা বলছি। আশ্চর্য একটা মানুষ, কোনো অ্যাম্বিশন নাই, উন্নতি করার চেষ্টা মাত্র নাই, সারাদিন খেয়ে খেয়ে ওই বেলুনের মতো ফুলে যাচ্ছে। আম্মা, তুমি কি বলছো এসব? ওকে তুমি মোটা কোথায় দেখলে? ও তোর চোখে তো মোটা লাগবে না, এর চেয়ে কত মোটা দেখতে চাস তুই? বুঝেছি, তুমি পুরাই পাগল হয়ে গেছো। কি বলছো না বলছো নিজেই বুঝতে পারছো না। আম্মা, তুমি কি এখন চা খাবে নাকি তোমার জামাই আসা পর্যন্ত ওয়েট করবে? কিন্তু জামাই তো এখনো এলো না। এলো বোধহয়। থাক থাক থাক, ঠিক আছে। আপনার শরীর ভালো আছে তো আমাদের? এই তো আছি, মোটামুটি আছি। এইটা কি? তুমি কি এটা নিয়ে অফিসে যাও? উফ, সত্যি বাবা। হ্যালো, বলো না জিয়া। বিরক্ত করলাম না তো? বিরক্ত? হ্যাঁ, মানে তুমি অফিসে এত বিজি থাকো। ম্যাডাম নাজিয়া, আমার হাতে যত কাজই থাকুক না কেন, তোমার জন্য রয়েছে আমার অফুরন্ত সময়। ফাজলামো করো না তো। শোনো, যে কারণে তোমাকে ফোন করেছি, আচ্ছা তোমার অফিসের ল্যান্ডফোনটা ঠিক করাও না কেন? 6 মাস হয়ে গেল। আরে আর বলো না, এই অঞ্চলের সব ল্যান্ডফোনগুলো হচ্ছে খারাপ, মানে কেবল সিস্টেমে কি যেন একটা ডিফেক্ট ধরা পড়েছে। ওকে ঠিক আছে, আমি রংপুরে যাচ্ছি, তো ফিরে এসেই প্রথমেই এই অঞ্চলের টিএনটির হেডের সঙ্গে কথা বলে আমার ফোনটা স্পেশালি সারানোর ব্যবস্থা করবো। ওকে আচ্ছা রাখি। ওকে বাই, কাজ করি। থ্যাংক ইউ। হ্যালো। কি রে, কোনো খবরাখবর নাই কেন? আর বলিস না, তোর জাহেদ ভাই অফিসের ট্যুরে 3 দিনের জন্য রংপুর গেছে। দুনিয়ার ঝক্কি ঝামেলা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে উনি বসে বসে ফুর্তি করছেন। ঝক্কি ঝামেলা মানে? আরে আজকে ইলেকট্রিসিটির বিল দেওয়ার লাস্ট ডেট ছিল, বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে থেকে তারপর বিল দিয়ে এলাম। কাল আবার যেতে হবে গ্যাস বিল দিতে, কাউরান বাজার যেতে হবে। শোন সাজিয়া, বল। ইয়ে জিন্দেগির আজকের পর্বটা কিন্তু মিস করিস না, সিরিয়ালটা ভালো জমে উঠেছে। কিরকম বলতো শুনি? আরে অমিতের শাশুড়ি শকুন্তলা দেবী ঘন ঘন অমিতের বাসায় আসা যাওয়া শুরু করেছে, আর কথায় কথায় ওদের সবকিছু নিয়ে ইন্টারফেয়ার করছে।
এগুলো তো অমিতের একদমই পছন্দ হচ্ছে না, তার মেজাজ খিচড়ে আছে। এই সাজিয়া, শোন, রাখ তো একটু। কেন রে? ও আবার মোবাইলে ফোন করেছে। আরে রংপুর যাওয়ার পর থেকে এই নিয়ে 10 বার ফোন করলো। কোথায় কোথায় ফোন দিচ্ছে, এরকম বউ পাগলা লোক আমি জীবনে দেখিনি। যা জ্বালাচ্ছে না। ও আচ্ছা, ফোন পরে ফোন করবো আবার। বাই। হ্যাঁ বলো। শোনো সাব্বির, জি আম্মাজান। ইয়ে, সাজিয়া আমার বড় আদরের মেয়ে। ওর সুখ শান্তি। আম্মাজান, আমার কিন্তু মনে হয় আপনার আদরের মেয়ে এখানে সুখেই আছে। আসলে সুখ তো একটা আপেক্ষিক ব্যাপার। হয়তো আমাদের প্রাচুর্য নাই, কিন্তু সুখ? সাজিয়া সুখে আছে? এটাকে তুমি সুখ বলছো? এই তো গলির মধ্যে স্যাঁতস্যাঁতে পরিবেশে একটা বাড়ি, এখানে তো সুস্থ মানুষই অসুস্থ হয়ে পড়বে, আর তুমি বলছো সুখ? আশ্চর্য। আচ্ছা শোনো, যে জন্য আমি এসেছি, আমি খুব ভালো একটা বাড়ির সন্ধান পেয়েছি ধানমন্ডিতে, আর সেই কারণে তড়ি ঘড়ি করে আমার তোমাদের এখানে আসা। আর তুমি তো তালবাহানা শুরু করে দিয়েছো। আম্মাজান, আপনি বলছেন ধানমন্ডিতে 3 বেডরুমের বাড়ি, তার মানে ভাড়া হবে 30,000। তাতে করে আমি যা মায়না পাই। আর আরেকটা কথা। কি কথা? আম্মা, আমরা দুজন মাত্র থাকি এই বাড়িতে, আপনার মেয়ে আর আমি। আর একটা ঠিকই ঝি আছে, সে কাজ করে চলে যায়। এই 2 বেডরুমের বাড়িতেই আমাদের আরামে চলে যায়। আর ধানমন্ডিতে 3 বেডরুমের বাড়িটা কি বিলাসিতা ছাড়া? শোনো সাব্বির। জি আম্মাজান বলেন। কথাটা তোমাকে অনেক দিন থেকে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। কি কথা আম্মাজান? না মানে বলছিলাম কি, তুমি একটা ডাক্তার দেখাও। ডাক্তার দেখাবো? হুম। কেন আম্মাজান, আমার কি হয়েছে? দেখো, তোমাদের বিয়ে হয়েছে তো অনেক দিন হলো, 5 বছর পার হয়ে গেছে, এখনো তোমাদের কোনো ছেলে মেয়ে হলো না। এটা তো খুব ভালো লক্ষণ মনে হচ্ছে না। কি আশ্চর্য! সাজিয়া মনে হয় আম্মাজান আপনাকে কিছু বলেনি। কেন? সাজিয়া আবার কি বলবে? আমরা কিন্তু ডাক্তার দেখিয়েছি আম্মাজান। ডাক্তার দেখিয়েছো? তো ডাক্তার কি রিপোর্ট দিয়েছে? জি ভালো, আমাদের দুজনেরই কোনো সমস্যা নেই। আমরা দুজনই সন্তান জন্ম দেওয়ার জন্য সক্ষম। তাহলে বাচ্চা হচ্ছে না কেন? দোয়া আম্মাজান, দোয়া। কিসের দোয়া? আপনার দোয়া। আর আল্লাহ তাআলা যদি মেহেরবান হন, তাহলে নিশ্চয়ই একদিন সফলতা আমাদের আসবে ইনশাআল্লাহ। বন্ধু, কিছুক্ষণ আগে হাসান ফোন করেছিল, আজকে ওর বাসাতে আসরটা বসছে। আমাকে ফোন করেছিল, আমি সেটা না করে দিয়েছি। কি না করে দিয়েছো? তুমি না করতে গেলে কেন বন্ধু? তুমি থাকলে আমার সাহস বাড়ে, আমি একটু ভরসা পাই। তার মানে হচ্ছে আজকে রাতে তুমি ওর ওখানে খেলতে যাচ্ছ? হ্যাঁ, যাবো না মানে? সেদিন এতগুলো টাকা হেরে আসলাম, টাকাগুলো তুলতে হবে না? ধন্য আশা কহুকি। আরে তুমি তো হচ্ছে কদরপক শূন্য। ইমান আলী তোমাকে আর টাকা ধার দেবে বলে তো আমার মনে হচ্ছে না। খেলতে গেলে অন্তত তোমাকে 1000 টাকা লাগবে। টাকাটা জোগাড় করবে কিভাবে? টাকার ব্যবস্থা হয়ে গেছে। হাসান বলেছে সে টাকাটা নিজে ধার দেবে। ও, ওই বেটা মাছের তেলে মাছ ভাজবে। ওকে কিন্তু আমার খুব একটা সুবিধার লোক মনে হচ্ছে না। আরে ও হচ্ছে গিয়ে রিয়েল কার্ড সার্কার, মানে সময় বুঝে কার্ডটা চেঞ্জ করে দেয়। তুমি এবার চিন্তা করে দেখো, সবার টাকা কিন্তু অবশেষে ওর পকেটেই যায়। আচ্ছা, একটা লোকের গিয়ে প্রতিদিন কার্ড ফেভার করে নাকি? আরে না না বন্ধু, তুমি যা ভাবছো তা না। দেখো, আজকে আমি জিতবো, আমি জিতবো, আই এম কনফিডেন্ট। বাপ পাপে মৃত্যু। তুমি ঠিকই বলেছিলে বন্ধু, লোভে পাপ, পাপে মৃত্যু। ও, তাই এই কথাটা বলার জন্য ফোন করলি? ভালো। খবর কি বল? নিশ্চয়ই সব টাকা হেরে গেছিস? এভরি পেনি ম্যান। পরনের কাপড় চোপড় নিয়ে শুধু বেরিয়ে এসেছে। বাহ, কে জিতলো? নিশ্চয়ই হাসান। তার বলতে সবার টাকা নিজের পকেটস্থ করেছে, সবাইকে ফতুর করে দিয়েছে বন্ধু। সবাইকে মানে? তুই না হাসানের কাছ থেকে টাকা ধার করলি? হ্যাঁ, ধার করলাম, শোধ করতে হবে না। বলেছে আগামী মাসের 3 তারিখে এসে অফিস থেকে টাকা নিয়ে যাবে।
তো এখন ভাবিকে কি বলবি? কি আর বলবো, অনর্গল মিথ্যা কথা বলে যাব। তুমি তো জানোই মিথ্যা বলার দক্ষতা আমার অপরিসীম। ওকে বন্ধু, কালকে দেখা হবে, বাই। তোকে আমি একবার না 1000 বার সাবধান করে দিয়েছি, প্লিজ একটু শক্ত হ। এরকম ঢিল দিলে তোদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সবই তো বুঝলাম, কিন্তু এখন আমি করবোটা কি? কি করব মানে? তোর স্বামী এরকম ঘন ঘন রাত করে বাড়ি ফিরছে, কোথায় যাচ্ছে কি করছে না করছে তুই কিছুই জানতে পারছিস না। ও তো বলছে যে অফিসের বসের সাথে জরুরি মিটিং ছিল। আচ্ছা তাই যদি থাকে তাহলে সে তোকে ফোন করে জানালো না কেন? মিথ্যে কথা, বুঝেছিস? সব মিথ্যে কথা। কিন্তু জানিস তো, কথাগুলো না এমন কনভিন্সিংলি বললো যে অবিশ্বাস করার কোনো উপায়ই থাকলো না। তুই গ্যালাক্সি টিভিতে না হাম জানে না তুম জানো সিরিয়ালটা দেখেছিস না? ওই যে মাসখানেক আগে যে শেষ হলো। তোর কথা শুনে না আমার গাটা একেবারে জ্বলে যাচ্ছে। আমি মরে যাচ্ছি আমার যন্ত্রণায়, আর সে এসছে হিন্দি সিরিয়ালের অবাস্তব মন গড়া সব কাহিনী নিয়ে। মন গড়া না রে, মন গড়া না, একেবারে রিয়েলিস্টিক কাহিনী। ওই সিরিয়ালের নায়কও সাব্বির ভাইয়ের মতো রাত বিরাতে বাড়ি ফিরত। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি এখন ওর বসের বাসায় যাব? সাব্বির ভাইকে রাইট ট্র্যাকে আনার জন্য এর বিকল্প তো আমি দেখছি না। শোন, এরকম একটা ড্যাশিং অ্যাকশন না নিলে তোদের এত বছরের বিবাহিত জীবন কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। যাবেন সুপার মার্কেট? না না, ঠিক আছে যেতে পারি। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন ম্যাডাম? জি ভালো আছি, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি ফারুক হোসেন মজুমদার। ওই স্যার যে অফিসে চাকরি করে আমি ওখানেই চাকরি করি, অফিস অ্যাসিস্ট্যান্ট। আরে ম্যাডাম, ওই যে গত বছর অ্যানুয়াল ডিনারে স্যার আপনার সাথে আমাকে পরিচয় করে দিয়েছিলেন। ও হবে হয়তো, অনেকদিন আগের কথা তো, আর একবারই দেখা হয়েছে, মনে পড়ছে না। আপনি ভালো আছেন? জি না ম্যাডাম, তেমন ভালো নেই। কি হয়েছে? ডাক্তাররা তো ধরতে পারছে না, বলছে যে অসুখটা শারীরিক না, মানসিক। গত 1 মাস হাসপাতালে ভর্তি ছিলাম, গতকাল ছাড়া পেয়েছি। তো ম্যাডাম, আপনি একা কেন? স্যার কোথায়? আপনাদের স্যার তো রংপুর গেছেন অফিসের ট্যুরে। ট্যুরে? হ্যাঁ ট্যুরে, অফিসের কি কাজে যেন রংপুর গেছেন 3 দিনের জন্য, কাল ফিরবে। কি বলেন ম্যাডাম? স্যারের তো ঢাকার বাইরে ট্যুর থাকার কথা না। কথা না মানে কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, আমাদের কাজকর্ম সব তো ঢাকার মধ্যে। অবশ্য আমাদের এমডি স্যার মাঝে মধ্যে ট্যুরে যান, কিন্তু সেটা তো দেশে না, বিদেশে। তো ম্যাডাম, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আসি। কি সর্বনাশ! ফারুকের সঙ্গে তোমার দেখা হয়েছিল? ফারুক মানে আমাদের অফিসের ফারুক মজুমদার, তার সঙ্গে তোমার দেখা হয়েছে? আচ্ছা, সে কি একা ছিল নাকি ওর সাথে কো অ্যাটেন্ডেন্ট ছিল? কো অ্যাটেন্ডেন্ট মানে? অ্যাটেন্ডেন্ট থাকবে কেন? বেঁচে গেছো, খুব বেঁচে গেছো তুমি। আরে মাঝে মাঝে ও তো ভীষণ ভায়োলেন্ট হয়ে যায়, তখন তাকে সামাল দেয়া। ভায়োলেন্ট হয়ে যায়? হ্যাঁ। কেন? আরে ও তো ইদানিং পাগল হয়ে গেছে। পাগল? হ্যাঁ, একদম বদ্ধ পাগল হয়ে গেছে সে। নিজের মনে বিড়বিড় করতে থাকে, কোনো কিছু মনে রাখতে পারে না, কোনো কাজ দিলে করতে পারে না। আমাদের এমডি সাহেব উনি তো খুব ভালো মানুষ, তাই উনি অনেক তদবির করে মেন্টাল হসপিটালে ওকে ভর্তি করিয়ে দিয়েছে, চিকিৎসা চলছে তার। এসব কথা তোমাকে বলেছে? 1 মাস হসপিটালে ছিল এরকম বলেছে। এই যে আমি বললাম না। কিন্তু সেটা মেন্টাল হসপিটাল এরকম তো বলেনি। ওইটা হয়তো তার মনে নেই। আচ্ছা, ওই লোকের বউ ছেলে মেয়ে এসব কিছু নেই? ছেলে মেয়ের কথা জানি না, তবে বউ অনেক আগে পালিয়ে গেছে। আরে এরকম বদ্ধ পাগলের ঘর কেউ করতে পারে তুমি বলো? কিন্তু সে যে তোমার ট্যুরের কথা বললো, তার কি হবে? একটা উন্মাদ কি বললো না বললো সেটাই তুমি বিশ্বাস করে বসে আছো? না, তোমার মাথাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তোমার জন্য কি মেন্টাল হসপিটালে
মনটা খুব খারাপ রে সাজিয়া। কেন, কি হলো আবার? মনে হচ্ছে অশোক আর সুনিতার ছাড়াছাড়ি হয়ে যাবে। অশোক আর সুনিতা? মানে অশোকটা কি আর সুনিতাই বা কি? আরে সনম বেওয়াফা, ওই সিরিয়ালের ওরা। ওহ, তুই না আছিস শুধু সিরিয়াল নিয়ে। কি করব, স্টোরিগুলো এরকম, এত রিয়েলিস্টিক, অপরাধ। দেখলে মনে হয় যেন জীবন থেকে নেয়া, মনে হয় জীবনের প্রতিচ্ছবি দেখছি। তাই না? আরে ফজর আলী, কেমন আছেন? জি ভালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আছি ভালো। ম্যাডাম, আমি কয়েকদিনের ছুটিতে একটু দেশের বাড়িতে গেছিলাম, আজ ভোরে আসছি। আর দেশে আমার ছোট্ট একটা আমের বাগান আছে, সেই বাগান থেকেই আমগুলো নিয়ে আসছি। কি বলেন, আপনি এত দূর কষ্ট করে আবার এই আম নিয়ে আসতে গেলেন কেন? ম্যাডাম, আপনারা তো ভেজাল খান, সব ফরমালিনে ভরা। আর এটা আমার নিজের গাছের আম, আমি গাছের নিচে দাঁড়িয়ে তারপর পাড়িয়েছি। খুব মিষ্টি, বাচ্চারা খেলে খুব মজা পাবে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন তো, হাত মুখ ধুয়ে একটু নাস্তা খেয়ে নেন। না ম্যাডাম, আমার হাতে একদম সময় নেই। আমি স্যারকে ফোন করে বলেছি জাস্ট 10টার মধ্যে অফিসে পৌঁছে যাব। স্যার মানে আপনি জাহেদের কথা বলছেন? জি ম্যাডাম। কি বলেন, উনি তো 3 দিন আগে অফিসের কাজে দিনাজপুর গেছেন। গতকালই তো আমি স্যারের সঙ্গে কথা বললাম, স্যার তো অফিস থেকেই কথা বলছেন। আপনি হয়তো মোবাইল থেকে কথা বলেছেন, এই জন্য বুঝতে পারেননি। না ম্যাডাম, মোবাইলে না, আমি ল্যান্ড ফোনেই কথা বলেছি। ল্যান্ড ফোনে? জি ম্যাডাম, ল্যান্ড ফোনে। কি বলেন, 3 মাস ধরে ওর রুমে ল্যান্ড ফোন খারাপ, কেবলের যেন কি যেন প্রবলেম হয়েছে বলতো। কি বলছেন ম্যাডাম? আরে ল্যান্ড ফোন তো কখনো খারাপ তো দেখি, সবসময় সচল থাকে। আর যখন অফিসে না থাকে তখন তো অনেকেই ওই ফোনে কথা বলে। আপনি ঠিক বলছেন তো ফজর আলী? আমি মিথ্যা বলতে যাবো কেন? আর ট্যুর? ভুল? আরে ট্যুর আপনার স্যার যে অফিসের কাজে প্রায় ট্যুরে যায় তার কথা বলছি। না ম্যাডাম, স্যারকে তো কখনো আমি অফিসের কাজে ঢাকার বাইরে যেতে দেখি। আর স্যারের কাজ তো সব ঢাকার মধ্যে। আপনি কি জেনে কথা বলছেন ফজর আলী, নাকি না জেনে? কি যে বলেন ম্যাডাম, আমি হলাম স্যারের একমাত্র ছাত্র। ওনার রুমের সামনে বসে আমি দেখি, আমি এই সমস্ত খবর রাখবো না, তার কে রাখবে বলেন? তো ম্যাডাম, আপনি একা কেন? স্যার কোথায়? আপনাদের স্যার তো রংপুর গেছেন অফিসের ট্যুরে। ট্যুরে? হ্যাঁ ট্যুরে, অফিসের কি কাজে যেন রংপুর গেছেন 3 দিনের জন্য, কাল ফিরবে। কি বলেন ম্যাডাম? স্যারের তো ঢাকার বাইরে ট্যুর থাকার কথা না। কথা না মানে কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, আমাদের কাজকর্ম সব তো ঢাকার মধ্যে। অবশ্য আমাদের এমডি স্যার মাঝে মধ্যে ট্যুরে যান, কিন্তু সেটা তো দেশে না, বিদেশে। হ্যালো, আসসালামু আলাইকুম। জাহেদ সাহেব কি অফিসে আছেন? আপনি কে বলছিলেন প্লিজ? আমি জিজ্ঞাসা করছি জাহেদ সাহেব কি অফিসে আছে কিনা, থাকলে ওনাকে তাড়াতাড়ি লাইনটা দিন। আমি কে সেটা জরুরি না, ওনাকে গিয়ে বলুন আইজি সাহেব কথা বলবেন। স্যার তো ল্যান্ড টেলিফোন ধরেন না, ওনার মোবাইল নাম্বারটা দেই আপনাকে। আপনি কিন্তু অযথা তর্ক করছেন। আইজি সাহেব কি আপনি জানেন? উনি রেগে গেলে কিন্তু আপনার বসকে জেলে যেতে হবে। উনি থাকলে তাড়াতাড়ি লাইন দিন ওনাকে। ঠিক আছে, দিচ্ছি। তোমাকে না আমি ল্যান্ড ফোনের কোনো কল আমাকে পাস অন করতে না করেছি? স্যার, আইজি স্যারের ফোন। কে? আইজি স্যারের ফোন। আইজি সাহেব? আমি শিওর? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। হ্যালো স্যার, সালাম স্যার। স্যার আমি জাহিদ হাসান বলছি স্যার। স্যার কি মনে করে আমাকে স্যার আপনি? স্যার স্যার বলে তো একদম মুখে ফেনা উঠিয়ে ফেলছো, চুপ করো। আমি নাজিয়া বলছি। ও নাজিয়া, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। তুমি অনেকদিন বাঁচবে। আমি এক্ষুনি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। আচ্ছা, কোত্থেকে? তোমার অফিসের ল্যান্ড ফোন না মোবাইল?
আরে ল্যান্ডফোন তো কিছুক্ষণ আগে ঠিক হয়েছে। ইনফ্যাক্ট তোমার ফোনটা দিয়েই শুরু হলো। ও আচ্ছা আচ্ছা। আর তোমার অফিসের ট্যুর, তোমার দিনাজপুরের ট্যুর মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আরে আর 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 বলো না তুমি, মানে আমাদের অফিসে এত ঝামেলা, মানে এত ফ্যাক্টরা এই অফিসে, কি বলবো। এমডি স্যার ফোন করেছিলেন, ফোন করে বললেন, জাহেদ, উই আর ফেসিং আ ক্রাইসিস সিচুয়েশন, সো তুমি যে করে হোক আজ রাতের মধ্যে চলে আসো। তারপর তোমার এমডি স্যার কি হেলিকপ্টার পাঠিয়ে দিলেন তোমাকে আনার জন্য? আরে না 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 না, আরে হেলিকপ্টার পাঠাবে কেন? আমি রাতে রওনা দিয়ে আজ ভোরে এসে পৌঁছেছি, বাসা না গিয়ে সোজা অফিসে চলে এসেছি। তুমি একজন কৌশলী অভিনেতা। অভিনয় করতে করতে না তুমি মিথ্যা কথা বলার আর্টটা খুব সুন্দর করে শিখে ফেলেছো। মনে হচ্ছে যে তুমি আমার উপর ভীষণ রেগে আছো। শোনো নাজিয়া, শোনো, রাগ অনুরাগের পর্ব আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা দুজনই অনেক কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়েছি। আমি তোমাকে একটা সত্যি কথা জিজ্ঞেস করব এবং তুমি স্পষ্ট করে তার উত্তর দেবে। বলো। এই তো চলে এসেছে আমার। শুনেছ কি? তোমার প্রিয় বান্ধবী ওই যে নাজিয়া, তার হাজবেন্ড কি ঘটনা ঘটিয়েছেন? নাজিয়ার হাজবেন্ড মানে জাহেদ ভাই? ইয়েস ম্যাম, ইয়েস, দ্য সেম পারসন। কেন, কি করেছেন উনি? বিরাট এক কাণ্ডবাদ দিয়ে বসে আছেন। উনি বিয়ে করে ফেলেছেন, প্রথম বউকে রেখে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হয়েছেন। কি? ইয়েস ইয়েস মাই ডিয়ার, দ্য সেম পারসন। দ্বিতীয় বিবাহ করেছেন? ইয়েস ম্যাডাম, সেকেন্ড ম্যারেজ। হতেই পারে না। কেন কেন হতে পারে না? কারণ নাজিয়া আর জাহেদ ভাই হচ্ছেন সুখী এবং আদর্শ দম্পতি, মেড ফর ইচ আদার। আর যাই হোক, জাহেদ ভাই এটা কিছুতেই করতে পারে না। তোমার ব্যক্তিগত অভিমত যাই হোক, দ্য ফ্যাক্ট অফ দ্য কেস ইজ তোমার বান্ধবীর দেবতুল্য স্বামী দ্বিতীয় বিবাহ করেছেন। বিয়ে করেছেন? ইয়েস। কাকে বিয়ে করেছেন? নামটা ঠিক জানা হয়নি, তবে খুব এলিট শ্রেণীর মহিলা, মানে সোসাইটির বিভিন্ন পার্টি ফাংশনে তাদের দেখা যায়। হি ফর দ্য সেকেন্ড অ্যান্ড শি ফর দ্য থার্ড। অনেক ঘাটের পানি খাওয়া মহিলা। আচ্ছা হয়েছে, তুমি কার কাছ থেকে জানলে? ফ্রম হর্সেস মাউথ, খুবই নির্ভরযোগ্য সূত্র থেকে জেনেছি। বলতে পারো ভদ্রলোকের এই বিয়ের প্রথম সাক্ষী। কিন্তু এটা কি করে হতে পারে? জাহেদ ভাইয়ের মতো এরকম পত্নী অনুগত মানুষ তো আমি আর দুটো দেখিনি। সেই মানুষ বউয়ের চোখে ধুলো দিয়ে। হ্যাঁ, ওই যে মোবাইল। মোবাইল কেন? মোবাইল কি করেছে? হ্যাঁ, এই মোবাইলই তোমার প্রিয় বান্ধবীর কপালটা একেবারে পুড়িয়ে দিয়েছে। মানেটা কি? মানে হচ্ছে তোমার বান্ধবীর দেবতুল্য স্বামী প্রায় ঘন ঘন ট্যুরে যেতেন। কিন্তু আসলে কি জানো, ওই ভদ্রলোকের অফিসিয়াল কোনো ট্যুর নাই। ওনার যা কাজ সব অফিসের মতো। এবং উনি যখন ঘন ঘন ট্যুরের নাম করে ওই প্রিয়তমার বাসায় গিয়ে উঠতেন। আর জানো তো, বউ যাতে সন্দেহ না করে সেজন্য মোবাইলে ঘন ঘন ফোন করতেন। আর মোবাইল ব্যাপারটা তো বোঝোই, মোবাইলে নাম ওঠে, নাম্বার ওঠে, কিন্তু লোকেশন ওঠে না। জানো তো, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। সাজিয়া, তোমার বান্ধবী এই দিন রাত ঘরে বসে বসে বিভিন্ন সিরিয়ালে মানুষের ঘর ভাঙার কাহিনী দেখত। কিন্তু এই টিভি সিরিয়ালগুলোই তাকে, তার চেতনাকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছিল যে নিজের ঘর পদ্মার গভীরে বিলীন হয়ে যাচ্ছে। আজ করতে পারে। কিন্তু দিনের পর দিন বউকে দূরে রেখে এভাবে
আরে বউ দূরে থাকে কোথায়? বাড়ি। আপনি ট্যুরে গেলে বউ দূরে থাকে না? এই যে টেকনোলজি এখন আমাদের হাতের মুঠোয়, প্রতি 10 মিনিট পর পর বউয়ের সাথে কথা হয়। দূরে কিভাবে থাকি? ওই যে নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মোবাইলে নিয়েছো যে ঠাই। খবরটা পেয়ে গেছিস মনে হচ্ছে। হ্যাঁ, কাল সন্ধ্যায় সাব্বির আমাকে ঘটনাটা বলেছে। আচ্ছা নাজি, এটা কি করে ঘটলো বলতো? আশ্চর্য, আমি তো বিশ্বাসই করতে পারছি না জাহেদ ভাইয়ের মতো একজন মানুষ এরকম একটা কাজ। কপাল, আমার কপাল, বুঝলি? কপালের লেখন কে খণ্ডাবে? তুই কোনো অ্যাকশন নিবি না? অ্যাকশন? তুই কেস করে দে। মুসলিম আইনে এক বউয়ের অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করাটা রীতিমতো দণ্ডনীয় অপরাধ। এতে করে জেল, জরিমানা ছাড়াও চাকরিও চলে যেতে পারে। তুই তুই আমাকে বলছিস আমার স্বামীর এগেনস্টে কেস করতে? হ্যাঁ বলছি, কারণ একজন অন্যায় করে, অপরাধ করে পার পেয়ে যাবে, সেটা তো হতে পারে না। আমি এসব কিছুই করবো না, করতে চাইও না। তার মানে তুই এরকম একটা জঘন্য অপকর্মকে প্রশ্রয় দিবি? বুঝতে পারছিস না কেন? কোর্ট কাছারি করলে লোক জানাজানি হবে, ছেলে মেয়েরা বড় হচ্ছে, ওদের অপমান হবে, বন্ধু বান্ধবের কাছে ওরা ছোট হয়ে যাবে। তাছাড়া 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 কি? কিছুদিন আগে আলফা টিভিতে ঘর ঘর কি কাহানি সিরিয়ালটা দেখেছিস? ঠিক মনে পড়ছে না। তা হঠাৎ ঘর ঘর কি কাহিনীর কথা মনে হলো কেন তো? ওখানে রজত কাপুর নামে একটা চরিত্র আছে, সেও এরকমটি করে। একটা সোসাইটির সাথে মিশে এক মহিলাকে বিয়ে করে ফেলে। মাস তিনেক পর লোকটার মোহ কেটে যায়, বুঝতে পারে ভুল হয়েছে। অনুতপ্ত হয়ে সে তখন তার বউ বাচ্চার কাছে ফিরে আসে। আমার কি মনে হয় জানিস সাজিয়া? কি? রজত কাপুরের মতো জাহেদেরও তো এরকম হতে পারে, তাই না? হতে পারে জাহেদও কিছুদিন পর বুঝতে পারবে যে সে ভুল করেছে। তখন ওই দুবার ডিভোর্স হওয়া মহিলাকে ফেলে ও আমাদের কাছে চলে আসবে, তাই না? এরকম হতে পারে না? বল বল, আসবে না? কথা বলছিস না কেন? হতে পারে না এরকম? কথা বলছিস না কেন? হতে পারে না এরকম?